হয়েছে সেইভাবে কোনো প্রবল আন্দোলন তৈরি করা যায়নি ইন্ডিয়ার ইশারায়, এটা উনি জানেন। সো সবকিছু তো ওনার জানা, তারপরে আমি কেন বিশ্বাস, কিন্তু আমাদের বাংলাদেশে ক্ষমতায় যেতে গেলে অথবা ক্ষমতায় থাকতে গেলে ভারতের কোনো না কোনোভাবে আশীর্বাদ লাগেই। আবেগ একটা জিনিস, বাস্তবতার একটা জিনিস। এই নির্বাচনটাকে নির্বাচন মনে করি না। গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, যেটা ছাত্ররা করেছে, আমরা করি নাই। আমি ওটা শুনিনি, যদি হয়ে থাকে আমি তো মিথ্যা বলছি না, আপনি বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন, কিন্তু কথা হচ্ছে কি, যেহেতু আপনি জামাতের সঙ্গে, আমি তো বিএনপি এমন কি অশুদ্ধ হইলো, বিএনপি তার সাথে সরকার গঠন করলো, তখন কি আপনি বলছিলেন জামাতে আপনি এই আপনি শুনেছেন আমি বলেছি কিনা? না কি বলছেন আপনি শুনেছেন কিনা? না পাই না, না শুনি নাই। আপনারা কি বলছেন? না আমি চ্যালেঞ্জ করছি, আপনাকে খুঁজে বের করতে হবে, নইলে আপনাকে এসে জবাবদিহি করতে হবে, এই মঞ্চে জবাবদিহি করতে হবে যে আমি মঞ্জুর আলম পান্নাকে মতলববাজ বলেছি। বিএনপি হোক আর যেই ক্ষমতায় আসুক, দিল্লির সাথে একটা সম্পর্ক লাগবে, কিন্তু ডেফিনেশনও বদলায় দিল ডেমোক্রেসি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, এগুলো করারও অফার দেওয়া হয়েছিল। এরশাদ সাহেব এগুলো করারও অফার দিয়েছিলেন। যে আজকে তো মানুষ 1 বিঘা জমির জন্য পূর্বাচলের জন্য কত কি করে, আর উনি ওই বাড়িটা সরকারের, মইনুল হোসেন রোডের ওই বাড়িটা কিন্তু বলেনি আমার নামে লিখে দাও। সে কিন্তু সরকারের যে 32 নম্বরের কথা যদি আমি বলি, 32টা তাতে অ্যালটমেন্ট হয়েছে। উনি ওই বাসাটাই সরকার দিছে, যতদিন উনি থাকবেন শহীদ রাষ্ট্রপতির পত্নী হিসাবে সেই জন্য থাকবেন। দেখেন সে কিন্তু কোনোদিন বলেনি আমাকে একটা ঢাকা শহরে একটা প্লট দাও, আমাকে নিয়ে নাও, মানে এই বিক্রি হওয়ার এই জিনিসটা ওনার ছিল না। এই যে রক্তের ধারাবাহিকতা হচ্ছে তারেক রহমান এখানে এসেছে। এখন তারেক রহমান সাহেবকে কয়টা সিট চান না চান এই ধরনের কথাটা মনে হয় এইভাবে আমাদের কারোই বলাটা কাম্য নয়। এখন আপনার প্রশ্নে উত্তর আসিস, প্রশাসন তুমি কার? আমার কাছে মনে হয় প্রশাসনের 60% হচ্ছে দিল্লির প্রশাসনের, একদম স্পষ্ট হচ্ছে। এই প্রশাসনের উপরে আজকের সরকারের কোন রূপ কন্ট্রোল নাই। কেন? আপনি একটা জিনিস দেখেন, এই সরকার এই প্রজ্ঞাপন দিলেন, কবে প্রজ্ঞাপন দিলেন? 12ই মে 2025। এই প্রজ্ঞাপনের লাস্টে কি বলা আছে দেখেন, আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সহযোগী মানে হচ্ছে 14 দল, ভাতৃপ্রতিম সংগঠন মানে মহাজোট, সকল প্রকার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। 248টা জায়গায় জাতীয় পার্টি কি দিলেন? নমিনেশন সাবমিট করলেন যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, এবং সেই 248টা নমিনেশনকে কি করলেন? এই রিটার্নিং অফিসাররা কি বলে দিলেন? বৈধ বলে দিলেন। তার মানে সরকারের যদি কন্ট্রোল থাকে তাহলে এটার ফোর্স অফ, ভাই শিক্ষক ভাই জানে, প্রজ্ঞাপনের ফোর্স অফ লয়ের যেটা, সেটাই হচ্ছে এটা কনস্টিটিউশন দিয়ে বলে দিচ্ছে। তাহলে আপনি আচ্ছা, দ্বিতীয় কথা তার একটা অবাক করা দেখ, আমি ম্যাজিস্ট্রেট হলাম, তাহলে একটা মেয়েকে যদি আমার সামনে নিয়ে আসে, প্রথম কথায় জিজ্ঞাসা করবো কি তার এনআইডি আছে কিনা, কারণ তার যদি বয়স 21 বছর হয়, তাহলে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। ধরে নেন এনআইডি যদি না থাকে, তাহলে আমার কিন্তু প্রথম ডাউট হবে এনআইডি নাই কেন। তাহলে হয় তার বয়স এনআইডি করার মতো হয়নি, তাহলে আমি কি চাবো? জন্ম নিবন্ধন চাবো। একটা মেয়েকে আপনি 9 দিন জেলখানায় রাখলেন, 9 দিন, আপনি তার রিমান্ডের আবেদন করছেন কিসের জন্য? 50,000 টাকা চাঁদার জন্য। 50,000 টাকা চাঁদার দাবিতে কোনো রিমান্ড শুনানি হয়? আচ্ছা হলো, আপনি রিমান্ড যে দিলেন, একবার আপনি চিন্তা করলেন না যে এই 21 বছর যে এখন যেটা বাড়াইছে, 17কে 21 করা হয়েছে, তা আপনার একটা কমন সেন্স নেই? আমরা একটা মেয়েকে দেখলে তো আমি বুঝি ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে কিভাবে 21 বছর হয়, ইন্টারমিডিয়েট একটা মেয়ে পড়ে তাহলে কথা হচ্ছে সরকারের কন্ট্রোলটা কোথায় নাই? ওই যে পুলিশ যেটাকে 17 থেকে 21 করলো, পুলিশের উপর নাই, সরকারের কন্ট্রোলটা কার উপর নাই? দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল যে ম্যাজিস্ট্রেট, তার উপরে নাই। এবং আরেকটা জিনিস দেখেন, রিমান্ড হলো সকালবেলা 12টার সময়, তাই না? এটা সার্টিফাইড কপি লাগে, ভাইও ভালো জানে, একটা সার্টিফাইড কপি পাইতে জেনারেলি 1 দিন লাগে। এই সার্টিফাইড কপি তাড়াতাড়ি আসলো, সার্টিফাইড কপির পরে বিকালবেলা শুনানি হলো, একটা অবৈধ যে জিনিসটা দেওয়ার কথাই না সেটাকে অবৈধ ঘোষণা করলেন। এজন্য সরকারকে আমি সাধুবাদ দিই। কিন্তু যে প্রক্রিয়াতে হলো, সরকারের যদি কন্ট্রোল থাকতো এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো দরকার ছিল না। কি কারণে এই কথাটা বললাম? জুলাই যোদ্ধাদের উপর আপনি প্রমিস করলেন যে তারা যোদ্ধা, তারা এরপর বাতিল হয়েছে, জামিনও তো হয়েছে। আমার কথা জামিন হবে কেন? আপনি তো যেখানে প্রথম দিনই শপথ করছেন জুলাই সনদে যে এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হবে, 73 সালে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, 75-এ যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডিমিনিটি দেওয়া হবে। এই কথা বলার পরও, এই এসআরও থাকার পরও প্রশাসন আপনার কথার বাইরে, আপনি তো ঋণ খেলাপির কথা বলেন, তারা
একটা মেকানিজম তৈরি করতেছে 2008-এর মতো একটা ইলেকশন করা যায় কিনা। এটা আপনার এটা আমার মন্তব্য। এই- একটা এই- প্রশ্ন- এই parallel। একটা প্রশ্ন যে তারেক রহমানকে নিয়ে যেটা বললেন আপনি, যে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রক্তধারা হয়ে তিনি এসেছেন, আপনি একটা ভিডিওতে বলেছেন তারেক রহমান যদি কোনো দাসখত দিয়ে আসে তাহলে তার মৃত্যু খুবই কাছাকাছি। আপনার কি মনে হয় তিনি কোনো দাসখত দিয়ে এসেছেন? না, এই কথাটা আমি বলছি, আগে বলছি, যদি আমি বলছি আমি বিশ্বাস করি না এই কথাটুকু ওখানে আসেনি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাই না। কেন বিশ্বাস করতে চাই না? ভাইরে, পৃথিবীতে সব কিছুর আগে বাবা মা। আর যে মা এই দেশকে আগে ধারণ করছে এবং করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল শেষ দিন পর্যন্ত, নিজে প্রয়োজন হয়েছে জেলখানার মতো, তার মাকে আমি তার চেয়ে বেশি ভালোবাসবো, এটা হতে পারে না। কিন্তু আমার কথাটা কি দেখেন, তার বাবাকে মেরে ফেলে দিয়েছে কে? ইন্ডিয়া। এটা তিনি জানেন। তার মাকে ক্ষমতা থেকে 2006 সালে ফেলে দিয়েছে ইন্ডিয়া। এটা তিনি জানেন। 2008 সালে তাদের দুই ভাইয়ের মুক্তির বিনিময়ে খালেদাকে জিম্মি করে 2008 সালে ইলেকশনে নিয়ে গেছেন, এটা উনি জানেন। গত তিনটা ইলেকশনে তার দলের কোন কোন নেতার কারণে আন্দোলন চাঙ্গা হয়নি এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে কোনো প্রবল আন্দোলন তৈরি করা যায়নি ইন্ডিয়ার ইশারায়, এটা উনি জানেন। সো সবকিছু তো ওনার জানা। তারপরে আমি কেন বিশ্বাস, কিন্তু আমাদের খটকাটা কোন জায়গায়? আজ পর্যন্ত দল হিসাবে বিএনপি আনন্দবাজার পত্রিকার কোন স্টেটমেন্ট দেননি। যে আনন্দবাজার পত্রিকা যেটা ক্লেম করছে সে তো রিউমার ছড়াবে, তাহলে রিউমারের আমাকে তো পাল্টা জবাবটা দিতে হবে। বা এই 300 ফিটে যখন দেশনেত্রীর সন্তান আসলেন, তিনি প্রথম দিনে বলতে পারতেন যে আমাদের, কিন্তু সেটা কি হয়েছে সেটা আমি কেন আপনাকে বললাম। গতদিন যখন ইয়ার সাথে বসছেন, এবি পার্টির আমাদের ফুয়াদের সাথে বসছেন, তখন কিন্তু উনি এই কথাটা বলছেন যে আমাদেরকে স্ট্যান্ডিং এক জায়গায় দিতে হবে, সেটা জুলাই সনদের। আর জুলাই সনদটা হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কিন্তু জনগণকে জানানোটা অ্যাজ এ রাজনৈতিক নেতা হিসেবে তার কর্তব্য। যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ কিন্তু এই ধোঁয়াশাটা থাকবে। আর লাস্টের কথাটা বলছি কেন মৃত্যু, ভারত যখন আপনাকে সমর্থন করবে তখন তার স্বার্থ, এবং তার স্বার্থের উল্টা দিকে আপনি চলে গেলে সে আপনাকে কোনোদিন টিকে থাকতে দিবে না। সে কারণে আপনি সন্দেহ করেছেন, আশঙ্কা করেছেন। এনসিপি শীর্ষ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির সঙ্গে এনএসআই প্রধানের মিটিং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেছেন। 110-20 সিট নিয়ে এরকম হতে পারতো। বিএনপিরা কবুল করে নাই। 2018 সালে যদি বিএনপি শুধু একটু হালকা কবুল করতো তাহলে বেগম খালেদা জিয়াকে জেলখানায় যেতে হতো না। এবং আজকে সবাই যেটা মনে করছেন যে বেগম খালেদা জিয়ার উপর স্লো পয়জনিং করা হয়েছে, এটা আর শিকার হতে হতো না। এবং তাকে প্রায় 2 বছরের বেশি 25 মাস তাকে জেল খাটতে হতো না। জেলে এবং নির্জন কারাবাসে। আপনি বাইরের কাছে আলাপ করেন যে ইয়াতে সিআরপিসির সেকশন কত 54 যে নির্জন কারাবাস, সলিডারি কনফাইনমেন্ট। তো সলিডারি কনফাইনমেন্টে একসাথে কাউকে 15 দিনের বেশি সলিডারি কনফাইনমেন্ট দেওয়া যায় না। এমনকি সিআরপিসির এই সেকশনটা পরে সংশোধন করা হয়েছে, মাসের শেষ এবং মাসের শুরু এটা একত্রে। আগে জেলারা করতো যে ঠিক আছে মাসের শেষ 15 দিন দিলাম, মাসের প্রথম 15 দিন দিলাম, তাহলে 1 মাস সলিডারি কনফাইনমেন্টে থাকবে। এইটাকেও তারা রদ করছেন। তো খালেদা জিয়াকে, দেশনেত্রী খালেদা জিয়াকে প্রায় 25 মাস সলিডারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, যা সম্পূর্ণ আমার দেশীয় আইন এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। তো এই জন্য আমি আপনাকে শেষ কথা বলি যে দিল্লির সাথে বিএনপি হোক আর যেই ক্ষমতায় আসুক, দিল্লির সাথে একটা সম্পর্ক লাগবে। কিন্তু এই সম্পর্কটা হবে সমতা, ইনসাফের ভিত্তিতে। এই সম্পর্কটা হবে ন্যায্যতা। এর এক চুল নিচেও না, এক চুল উপরেও না। আমার স্বার্থ হচ্ছে সবার আগে। আমার স্বার্থের কথা বললে যদি দিল্লির বিপক্ষে যায়, সেটা দিল্লির বিপক্ষে যাবে। বাট আমি দিল্লির বিপক্ষে না। আমার স্বার্থ হচ্ছে, আমার বাংলাদেশের মানুষের স্বার্থ হচ্ছে সবার উপরে। এর জন্য দিল্লির পক্ষে গেল না বিপক্ষে গেল, এটা আমি কনসার্ন। শাহরিয়ার একটি প্রশ্ন বারবার একটা জনমনে একটা প্রশ্ন বারবার উঠছে যে জামায়াত আমির যেটা বার্ষিক আয়ের একটা হিসাব তিনি দিয়েছেন হলফনামে, তার মাসিক আয় হচ্ছে 30,000 টাকা। আর তিনি তার একটা সিলেট একটা ডুপ্লেক্স বাড়ি আছে, তার মূল্য নির্ধারণ করা হয়েছে 24 লাখ টাকা। আপনি এই তথ্যটা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন? আবার যদি একটা প্রশ্নের সাথে যুক্ত করে দিই, রাজধানীতে 30,000 টাকা দিয়ে একজন বা ফ্যামিলি নিয়ে বসবাস করা কতটা সম্ভব? আচ্ছা,
ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি চাচ্ছিলাম যে কেউ এই প্রশ্নটা করুক, প্রশ্নের উত্তরটা দিই। প্রথম জিনিস বলে দিই, আমিরে জামাত, জামাতে ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন যে আমিরে জামাতকে রাজনীতি করার জন্য দল তাকে বেতন দিবে, নাম্বার 1। নাম্বার 2, মানে দলের পক্ষ থেকে বেতন দিবে। দ্বিতীয় কথা হলো উনি কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে থাকেন না, এটাও বোধহয় সবার জানা উচিত। ওনার ফ্যামিলি থাকে সিলেটে। এবং আর একটা জিনিস বলে দিই, গরমের মধ্যে আমার খুব গরম লাগতেছে, আমি খালি বারবার তাকাচ্ছি এসির দিকে, উনি এসি বন্ধ করে বসে আছেন। আপনি যেভাবে বসে আছে, আমি জামাত ওখানে বসে আছে, আমি এখানে বসে, আমি বারবার ওদিকে তাকাচ্ছি, আমার কি গরম লাগতেছে। তখন শোনেন, একটা মানুষ 30,000 টাকা বললেন না, উনি সারাদিন জানেন, আমি জানি না, আপনাদের বলে উনি একবেলা ভাত খান, ওনার চলাফেরা যদি আপনি একদিন ওনার সাথে চলেন, ওনার ইনকাম মানে ওনার খরচের কথা লিখেছেন নাকি পুরো ফ্যামিলির? না, এখানে কথাটা হচ্ছে জানেন কিনা, ওনার মেয়েরা ডাক্তার, ওনার ওয়াইফ ডাক্তার, উনি ডাক্তার। এই কথাটা হঠাৎ করে আসলো, শোনেন, ইস্যু বানানোর জন্য। এটা আপনারা সবাই জানেন এই প্রশ্নটা কে করছে। এই প্রশ্নটা করছে হচ্ছে একজন সাংবাদিক সাহেব, এবং ওনাকে এই প্রশ্নটা কি জন্য করানো হয়েছে দেখেন, সেটা আমি বলে দিচ্ছি। বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য। কারণ জামাতের আমির নিয়ে যখন 30,000 টাকার কথা উঠছে, তখন জামাতের যারা আছেন তারাও পা ফেলবেন, তারাও বলবেন যে তারেক জিয়া কোথায় থেকে টাকা ইনকাম করে। এই যে বিভাজনের রাজনীতির জন্য কিন্তু এই পারভেজ সাহেবকে ইন্ডিয়া ইউজ করছে। এখানে এটা কথা না। আপনি একটা জিনিস বলেন, একজন ডাক্তার, উনি একটা পার্টি করেন এবং জামাতে ভাই ভালো জানেন, ক্যাডার ভিত্তিক দল, খালি জামাত ইসলাম না, কমিউনিস্ট পার্টিও, তারা কিভাবে চলবে, তাদের খাওয়া দাওয়া কিরকম হবে, এইটা পার্টি হচ্ছে তাদেরকে দেয়। দ্বিতীয় যে জিনিস, জামাত ইসলামের পার্টিতে তারা বেতনভোগী, এই জন্য এটা কিন্তু ফুল টাইম, ওটা কিন্তু পার্ট টাইম না। আমি যেমন ব্যারিস্টার, আমার একটা প্রফেশন, আর আমিরে জামাতের প্রফেশনই হচ্ছে সে কি রোকন এবং ফুল টাইম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এবং তার জন্য 30,000 টাকা যদি বলে থাকে, আমার ব্যক্তিগত, আমি তার সাথে চলে যতটুকু দেখছি, তার 30,000 টাকা খরচ হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে মেয়েরা, এই যে তাহের ভাইয়ের কথা, তাহের ভাইয়ের তো নিজের ইনকাম নাই, তার ওয়াইফের ইনকাম, তার ওয়াইফও ডাক্তার। তা আমার ফ্যামিলিতে যদি আমি ঘোষণা দিচ্ছি আমার 30,000 টাকা কামাই। এবং এই আরো একটা জিনিস বলি, ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেও ডাক্তার, উনি আর ওনার ওয়াইফ। এবার আরো একটা জিনিস শোনেন, ওনার ওয়াইফ 2001 সালে এমপি ছিল, এবং উনিও হচ্ছে জামাতে ইসলামের মহিলা উইংসের পদধারী। তাহলে দুইজন মানুষ, দুইজনে জামাতে ইসলামের ফুল টাইম কর্মকর্তা, তাদের টাকাটা খরচ হবে কোথায় থেকে? এখন দ্বিতীয় একটা জিনিস বলি, এইখানে এই ইন্টেনশনটা সবসময় বড়, যে এই কথাটা বলে একটা মানুষের অ্যাসানিসেন্ট করতে চাচ্ছেন না, এখানে বিএনপি এর জামাতের মধ্যে আপনি ডিস্টেন্স তৈরি করতে চাচ্ছেন। আপনাদের সাথে আসন সমঝোতার জোট, জামায়াতের সাথে জোট বললে আপনারা আবার রাগ করেন, সে কারণে আমি আগে থেকেই বলছি যে আসন সমঝোতার জোট জামায়াতের সাথে। ধন্যবাদ আপনাকে। জি, সেই জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেছেন, একটি দলের পক্ষে প্রশাসন ঝুঁকে পড়েছে এবং তিনি বলছেন একটা পাতানো নির্বাচন, একটা শঙ্কা দেখছে, বা সুষ্ঠু নির্বাচনের হওয়া নিয়ে শঙ্কা দেখছেন। আপনারা কি দেখছেন? যেহেতু আমাদের নির্বাচনী সমঝোতা 11টি দলের মধ্যে জামাত ইসলামও একটি দল আছেন, তার দলের নেতা যে কথা বলেছেন, এই কথা কিন্তু ওনার না, এই কথা কিন্তু অনেক এই যে সমঝোতা ভিত্তিক যে দলগুলো একত্রিত হয়েছে সবারই কথা, 11 দল সবারই, 11 দল সবারই কথা। মানে ইসলামী আন্দোলনের অবস্থান কি? ইসলাম অবস্থানে তো মনে করি যে এখনও আমরা তো সেদিনও বলে আসছি, কালকের ওনার সাথে বক্তব্য আমাদের আলোচনা ছিল, সেখানে পরিষ্কার বলছি যে আপনি একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করবেন, আপনি সর্বত্র লেভেল প্লেইং ফিল্ড এটা আপনি তৈরি করবেন, এবং আপনার অবৈধ অস্ত্র কতগুলো আছে, সেগুলো অবৈধ অস্ত্র এখন মজুদ আছে, এবং বিদেশ থেকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে বাইরে থেকে প্রতিনিয়ত অস্ত্র আসতেছে, এবং এগুলা ব্যবহার হবে কিন্তু নির্বাচনকালীন সময়। হ্যাঁ, এখনো হচ্ছে আর কি, ওই সময় আরো বেশি হবে। কিন্তু উল্টো অস্ত্র তো সরকার পক্ষ থেকে দিচ্ছে আবার। হ্যাঁ, উল্টো অস্ত্র তো সরকারের পক্ষ থেকে এইটা দেশে তো সিকিউরিটির জন্য তাদের, কিন্তু অবৈধ অস্ত্র তো সিকিউরিটির জন্য না, এটা নিয়ে তো তারা সহিংসতা করবে, এই খুন খারাপি করবে ইত্যাদি ইত্যাদি, সহিংসতা করবে ইত্যাদি, ভোটের সময় সেন্টার দখল করবে, কন্ট্রাক্টে করে, এটা তো বিগত দিনে আমরা দেখেছি। কাজী এইটা হলো দ্বিতীয় নম্বর, অবৈধ অস্ত্র। 3 নম্বর হলো প্রশাসন যারা আছে, এই প্রশাসনের যারা আছে তারা দেখছে কোন দল ক্ষমতা যেতে পারে, নিজেরাই কিন্তু নিজের এই যে তাদের যে দুর্বৃত্তায়নের যে চরিত্র, এই ঢাকা দেওয়ার জন্য কোন দলটা যেতে পারে তার পক্ষে তারা গুণগান গাচ্ছে, এবং তার পক্ষে এই যে আপনি দেখেন মান্না ভাই আজকে একটা সুন্দর কথা বলছে যে কেমন প্রশাসন, আমি একই ব্যক্তি 2 জায়গায় আমি মনোনয়ন ফর্ম সাবমিট করলাম, এক জায়গাটা বাতিল হলো, এক জায়গাটা অবৈধ,
অবৈধ একজন বৈধ হয়ে গেল। এই দেখেন অবস্থাটা, এরা কারা করলো? ওখানে যে অবৈধ বৈধ করলো কে, এখানে অবৈধ করলো কে? কাজে এই প্রশাসন এইটা কিন্তু ফ্যাসিস্ট সরকারের মধ্যে যারা ছিল তাদের চরিত্রে চরিত্রবান, তাদের যে কি বলে এটাকে, তাদের ভূমিকাকে যারা সরকারের পক্ষে ব্যাপক হারে প্রচার করেছেন এই প্রশাসন, তারা কিন্তু ওইখানেই বসে আছে। কাজে এই দিক থেকে 3 নম্বর হলো যে প্রশাসন নিরপেক্ষতা, এটা করা। 4 নম্বর যেটা হলো আধিপত্যবাদী শক্তি যারা বারবার আমার এই দেশটাকে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোকে রাজনীতি নিয়ন্ত্রণ করে, কিন্তু কতগুলো বিদেশি শক্তি, একটা হলো আধিপত্যবাদী শক্তি, আর একটা হলো সাম্রাজ্যবাদী শক্তি। তারাই কিন্তু ইতিমধ্যে আসা যাওয়া শুরু হয়েছে। গতকালকে দেখছেন আপনি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা গ্রুপ আসছে, এরা কিন্তু নির্বাচনে যখন ওঠে ইউরোপিয়ান ইউনিয়ন আসে, জাতিসংঘের প্রতিনিধি আসে, কমনওয়েলথের প্রতিনিধি আসে, এই তারপরে ইন্ডিয়ার আসে, যুক্তরাষ্ট্রের আসে, এভাবে আসে। 2024 সালেও তো দেখেছি হ্যাঁ, এরা হুমকি খেয়েই পড়ে। অথচ এই যে আপনি দেখেন প্রতি সপ্তাহে 2-3টা গ্রুপ আসে যাইতো 24 সালে, অথচ এই নির্বাচনটাও কিন্তু তারা পরবর্তীতে বৈধতা দিয়েছে, তার সরকারের সাথে তারা চুক্তি বাণিজ্য সবকিছু করেছে। যে প্রশাসনের কথা বলছে, যে ফ্যাসিবাদী প্রশাসন, এই ফ্যাসিবাদী প্রশাসনের অধীনেই তো আপনারা নির্বাচনে যাচ্ছেন না। এইটা তো চিহ্নিত হচ্ছে না, এটা তো গাপি মারা বসে আছে, আমি চিনতে পারতেছি না যে কে ওই ফ্যাসিবাদী, কিন্তু তার কার্যকলাপে কিন্তু এটা প্রমাণ হচ্ছে। এই যে অনেকেই কিন্তু ডুয়াল নেতৃত্ব, ডুয়াল নাগরিকত্ব নিয়ে অনেকটা বাদ পড়ছে বা স্থগিত হয়েছে, কিন্তু অনেকের কিন্তু কেউ কিছুই হয় নাই। এর মধ্যে আমি ছোট্ট প্রশ্ন করে আমি পান্নাবের কাছে যাবো, আপনাকে লেভেল প্লেইং ফিল্ড এখন দেখছেন কিনা, বা যদি না দেখেন তাহলে এখনো লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা এখনো হয় নাই, এখনো মারামারি আছে। এখন প্রার্থীদের আপনারা দেখছেন যে টাকা সাবমিট করতে গেছে স্বতন্ত্র, তাকে ঘাট ধরে বের করে দিল। এটা একটা, যত বড় সে ছোট হোক বা বড় হোক, একজন প্রার্থী তো সে বাংলাদেশের সংবিধান মেনে সে টাকা সাবমিট করতে। নির্বাচনের আগে সে পরিবেশ তৈরি হবে কিনা লেভেল প্লেইং ফিল্ড, এইটা সরকার উপর নির্ভর করবে। সরকারের যে ভূমিকা কতটুকু পারে সন্দিহান, এটা শুধু আমাদের না, সকল সচেতন মানুষের মধ্যেই সন্দিহান। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলেও তো নির্বাচনে যাচ্ছে না। না, নির্বাচন হবেই। যদি নির্বাচন ব্যর্থ হয়, সঠিক না হয়, সুষ্ঠু না হয়, তখন একটা ব্যাপক একটা, ওটাকে বলা হয় গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, গণঅভ্যুত্থানের চেতনা ব্যর্থ হয়ে গেলে একটা গণবিপ্লবের সূচনা ঘটবে, মানে গণবিপ্লবের সূচনা ঘটবে। মঞ্জুর আলম পান্না, একটু যেতে চাই এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা তারাই বলছেন, বিশেষ করে বিএনপি ছাড়া অন্যান্য দলগুলো, বিশেষ করে 11 দল যারা এখন হয়েছেন, তারা আবার শঙ্কাও করছেন সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তারা মনে করছে পাতার নির্বাচন হবে। আপনি কি দেখছেন আসলে নির্বাচন নিয়ে হওয়া নিয়ে শঙ্কা দেখছেন তারা, নাকি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন? আপনি কি দেখছেন? ধন্যবাদ জয়নুল। শুনেন, বিষয় হচ্ছে কি যে প্রশ্ন করছেন বিধায় আমাকে উত্তর দিতে হচ্ছে, বা এখানে ডেকেছেন বিধায় কথা বলতে হচ্ছে। আমি ফ্রম দ্য বিগিনিং একেবারে এই নির্বাচনটাকে নির্বাচন মনে করি না। লেভেল প্লেইং ফিল্ড তো দূরের কথা, নির্বাচনের কোনো সংজ্ঞাতেই এটি পড়ে না। যেমন সংজ্ঞায় পড়েনি 2014, 2018, 2024 নির্বাচন। আমি একটু আশরাফ ভাইয়ের কাছ থেকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি নিজে নিয়ে এসে, আপনি তো প্রশ্ন করছেন, আমি একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে ফ্যাসিস্ট প্রশাসন এখন, হ্যাঁ, লেভেল প্লেইং ফ্যাসিস্ট প্রশাসন ঘাপটি মেরে বসে আছে বলছে। ফ্যাসিস্ট প্রশাসন বলি নাই, বলছি আগের আমলে ফ্যাসিস্টদের যে সরকার ছিল, হাসিনা সরকার, তার লালিত পালিত তাদের ছত্রছায়া যারা ছিল, তারা এখন এই প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে। তাহলে আপনি 16-17 মাসে কি করলেন? না, কি করবে? বিপ্লবী চেতনা কোথায় গেল? এত মানুষকে যে পরিবর্তন করা হলো, স্যাক করা হলো, বাদ দেয়া হলো, রদ বদল করা হলো, তাহলে এই 17 মাসে এইগুলো কি হলো? না, কি হলো? 17 মাসে তো 8-9 মাস একটা ঐক্যমত্য কমিশনের গেছে না, এটা ওই জুলাই সনদের উপরে একটা যে আমি জানতে চাচ্ছি আপনাদের যে দাবি দেওয়া, আপনারা যে আপনাদের জোটের সঙ্গে অনেকে আছে যারা মব ক্রিয়েট করে, যারা জোর করে দাবি দেওয়া জানিয়ে ওকে সরাতে হবে, তাকে সরাতে হবে। আমি তো দেখেছি একমাত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব ছাড়া আর মোটামুটি 70-80% চেঞ্জ হয়ে গেছে। এখন তো আপনি কি পুরো প্রশাসন চেঞ্জ করতে চান? তাহলে কিভাবে নিয়োগ প্রক্রিয়া দেবেন? আজকে রিটার্নিং অফিসার কারা হয় বলেন? আজকে ডিসি। তাহলে এটা কারা করছে? তাদের নিয়োগ দেওয়া, তাদেরকে তুমি বরখাস্ত করে নাই, বিভিন্ন জায়গায় তারা আছে, এবং ডিসি কিন্তু রিটার্নিং অফিসার চেঞ্জ করবেন। আচ্ছা, তাহলে ঠিক আছে, চেঞ্জ করেন। তাহলে কি এই প্রশাসনের ভিতরে যাদেরকে আপনারা ফ্যাসিস্ট বলছেন তাদের প্রেতাত্মা বসে আছে, নাকি সরকারের মধ্যে সেই ফ্যাসিস্টের প্রেতাত্মা? সরকারের মধ্যেও কিন্তু ফ্যাসিস্টদের প্রেতাত্মা আছে, সরকারের মধ্যেও আছে এবং সরকারের বাইরেও আছে। কেন আপনারা আইডেন্টিফাই করে বলছেন না? কেন আপনারা প্রকাশ্যে বলছেন না? কেন লুকোচুরি বলছেন? এইটা নিয়ে ধরাতে গেলে তো এইটা নিয়ে যদি এইটা এক সময় এরা প্রকাশ পেয়ে যাবে তাদের কাছে। এক সময় কেন? আপনারা আগে থেকে বলেন। আগে তো বলছি 70% লোক, এখন আমি বলছি আপনারা কেন আমাদেরকে বলা আছে 70%,
কমপক্ষে 70% ওই আওয়ামী ফ্যাসিস্টদের প্রতাত্রা বিভিন্ন লেভেলে আপনার তাহলে এই মানুষগুলো কি করবেন? আপনি রাতারাতি চেঞ্জ করে দিবেন? না সেই না, এতে সত্যি অভিযান করবেন আপনি। যারা এই ধরনের একটা ঘটনা ঘটাইলো তারা যদি এখন ওইসব জায়গায় বসে থাকে, আগামী আমার প্রশ্ন নির্বাচনে দুটি। কেমনে হবে? আমি জনালী সাহেবের অ্যান্সারে যাব, প্রশ্নের অ্যান্সারে। আপনার কাছে আমার যে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে কি, এই 17 মাসে যে এত কিছু দেখলাম, বিচারপতি থেকে শুরু করে প্রশাসনের বা সচিবালয়ে, এই যে এবং পুলিশ প্রশাসনে বিসিএস ক্যাডারদেরও বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, পাশ করেছে হুট করে বাদ দিয়ে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নাই। প্রশাসনে রদবদল হয়েছে, স্যাক করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাহলে এইগুলা কি আপনারা কি বলছেন আরো প্রয়োজন? না, আরো প্রয়োজন না। আমরা ধরুন ঐক্যমত্য কমিশনের তো সব দল নিয়ে কথা বলছি, সেখানেই বলছি যে আপনারা নির্বাচনের একটা সংস্কারের কথা ওখানে বলা হয়েছিল। এইটা কিন্তু আপনি স্পষ্ট উত্তর পাচ্ছেন না। আমরা কিন্তু আমরা একটু স্পষ্ট উত্তর চাই। আমরা কিন্তু সেখানে পরিষ্কার বলছি, লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা তৈরি করতে না পারেন, এই যারা মব সৃষ্টি করছে বন্ধ করতে না পারেন। প্লেইং ফিল্ড বলতে আপনারা বলছেন, যেমন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ একজনকে বিশেষ ব্যবস্থা নিরাপত্তা দেওয়া হচ্ছে, তোমার তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। ওটা একদিকে, ওটা একটা অন্যতম কারণ। আর কি হইলো যে কাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে? আপনি মনে করেন মাহমুদুর রহমান মান্না এই দেশের একজন বিজ্ঞ রাজনীতিবিদ, ওনার নমিনেশন উনি ওটাতে আমি আপনার সঙ্গে একমত। আমি সরকারকে ডিফেন্ড করছি না, আমি প্রশাসনকে ডিফেন্ড করছি না। আমি বলছি আপনারা কেন স্পষ্ট করে বলছেন না, কেন ঝেড়ে কাটছেন না? আমরা দাবি জানাইছি। আমরা যখন আপনি দেখছেন বোধহয় আমাদের ওই যে ঐক্যমত্য কমিশনের যে এটা করছি আমরা, সেখানে পরিষ্কার দেখছেন উনি একটা দলের দিকে তাকাই কথা বলতেন, হাঁটু কোমর ভাঙ্গা তারা। আমি পরিষ্কার বলছি আমরা নিরপেক্ষ না। একটা দল না, তিনটে দলের দিকে তাকিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। না, প্রধান বিএনপি, এনসিপি আর না, ওইখানে আমরা যারা গেছিলাম ওই যে ফরেন একাডেমিতে, সেখানে যে আলাপন হইলো একটা দলের দিকে তাকে উনি কি বলে? না, একটা দল না, এখানে আমি একটু তিনটে দলের সাথে বলছি। তিনটে দল, এনসিপি, জামাত, এনসিপি, জামাত ও বিএনপি বড় হইলো ওনারা যা বলে। জয়নুল, আমি বলছিলেন, আমি একটা প্রশ্ন ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে কেন আপনার মনে হচ্ছে এটা কোনো নির্বাচন না? আচ্ছা শুনুন, সেটি হচ্ছে কি, আমি নিজে একেবারে শুরু থেকে বলে আসছি, এই নির্বাচন হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি, অথবা একটি শক্তি হতে দেবে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে কোনো নির্বাচন করতে পারবে না, নিজে পারবে না। আমি তিনটে কথা বলি। তার মানে নির্বাচন নিয়ে আমার এখনো যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। যদিও আবার এই কথা বলতে গেলে যায় না আপনার চ্যানেলে মানে অ্যাটাক হয় কিনা। অ্যাটাকিং এর কথা বলছি আমি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম, তিনি আবার মঙ্গলবার বলেছেন যে নির্বাচন নিয়ে যারা সন্দেহ সংশয় প্রকাশ করবে তাদেরকে নজরদারিতে রাখা হচ্ছে। নজরদারি মানে কি? গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে, চাল চলন কি অবস্থা, কোথায় কার সঙ্গে যোগাযোগ, অথবা পুলিশ মানে অ্যারেস্ট করবে। বিষয়টা তো এরকম। নজরদারি বলতে তো আমরা এটা বুঝি। এখন যদি অ্যারেস্ট করতে হয় তাহলে আশরাফ ভাইকে অ্যারেস্ট করতে হবে, তার মধ্যে সংশয় আছে, তিনি নিজেই নির্বাচন চাচ্ছেন না। পাতানো বলি না, 53 বছরের মধ্যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। যেটা হয়েছে এরশাদ সাহেবের পতনের পরে একটা সম্মিলিতভাবে, শাহাবুদ্দিন সাহেব তখন ছিল প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে একটা ভালো নির্বাচন হয়েছিল যতটুকু, কিন্তু আওয়ামী লীগ বসে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ওটা কিন্তু আওয়ামী লীগ গ্রহণ করে নাই। তারপরে 96 সালে যখন আওয়ামী লীগ আসলো, বিএনপি তখন বললো যেখানে স্থূল কারচুপি হয়েছে, কাজে স্বাধীনতার পরে কোনো কালে কোনো সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। আপনার কি মনে হয় যে এটি যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, নিরাপত্তা বা আইন শৃঙ্খলা জনিত যে বিষয়গুলো সেগুলো এনশিওর করা হয়, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং বিদেশি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের চক্রান্ত বন্ধ করা যায়, সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অনেকটাই অবাধ সুষ্ঠু হবে যদি মৌলিক। আমি এই জন্যই বলছিলাম, উত্তরটা তার কাছ থেকে নিয়েছি, আমি আশরাফ ভাইয়ের কাছ থেকে নিলাম আপনার প্রশ্নের উত্তর। যদি সবকিছু এনশিওর করা যায় অবাধ নিরপেক্ষ, তাহলে অবাধ নিরপেক্ষ, মানে অবাধ নিরপেক্ষ, হ্যাঁ, তো অবাধ নিরপেক্ষ 2014 হয়েছিল, 2018 হয়েছিল, বিএনপি ছিল না মাঠে, যে যার মাত্র ভোট দিয়ে আসছে, আওয়ামী লীগের লোকজন গেছে ভোট দিয়ে আসছে, অবাধ হয়েছে। তো এবার আওয়ামী লীগ নাই, এবার অবাধ হবে, বাধা দেওয়ার তো কোনো দরকার নেই, উনি নিজেই বলছেন। তার মানে অংশগ্রহণমূলক হচ্ছে না। আর যেসব বিতর্ক উঠছে এগুলো উঠবে জানা কথা। আপনাকে আমি আমার নিজের বক্তব্য, রেকর্ডের বক্তব্য যদি 1 মিনিট সময় দেন বাজিয়ে শোনাবো। আরো 8-10 মাস আগে থেকে বলছি যে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না, অথবা একটা মেকানিজম ইলেকশন হবে। উনি তো বলছে, আশরাফ ভাই বলছেন যে প্রশাসনে এখনো ফ্যাসিস্টদের দোষ, প্রেতাত্মা থাকতেই পারে,
থাকতেই পারে, কিন্তু যা কিছু রদবদল হয়েছে, যা কিছু মানে নতুন নিয়োগ হয়েছে, আমি তো মনে করি এর মধ্যে 60-70% হচ্ছে জামায়াতের গুন্ডা যাদের সাথে জোট করেছে বা মঞ্চ করেছে বা নির্বাচনের সমঝোতা করেছে। তাহলে সমস্যা কোথায়? আমি তো মনে করি আর বিএনপি এখানে মাথা মোটার পরিচয় দিচ্ছে রাজনৈতিক দল হিসেবে, কারণ তারা শুধু নির্বাচন নিয়ে আছে। প্রশাসনের রন্ধ্রে যে জামায়াতের লোকজন ঢুকানো হয়েছে, বিএনপিরও কিছু কিছু ঢুকেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় জামাতে গিয়ে, তাহলে এই প্রশাসন দিয়ে যদি একটা মেকানিজমে ইলেকশন হয়, আমি তো বিএনপিকে নিয়ে ভয় আছি যে ইলেকশনে বিএনপি সবসময় মানে এই পর্যন্ত বিভিন্নভাবে ফাঁদে পা দিয়েছে, একবার চূড়ান্ত হয়ে ফাঁদে পা দিতে যাচ্ছে কিনা। জি, আর একটা প্রশ্ন, সেটা আপনি বলেছেন যে নির্বাচন বানচাল করার একটা শক্তি হয়তো কাজ করবে, সেই শক্তিটা কারা? জামাত বলে আসছে, এনসিপি বলে আসছে অনেক আগে থেকে, অনেক, যেমন জামাতের আমির আরো 2-3-4 মাস আগে সম্ভবত বলেছেন যে নির্বাচনের আগে যদি গণভোট না দেওয়া হয় আগে, তাহলে নির্বাচনী জেনোসাইড হবে। এই শব্দ দ্বারা উনি কি বোঝাতে চেয়েছেন আপনি আমাকে একটু বলেন তো। সেই গণভোট তো একই দিনে হচ্ছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের আশরাফ ভাইয়ের যে দল, তারা বলেছিল পিআর পদ্ধতির সংসদ চালু করতে হবে, সংস্কার করতে হবে। ওনারা বলেছিল আগে সংস্কার করতে হবে, ওনারা বলেছিল স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আগে। কি হয়েছে? হয়েছে কিছু? আমরাও তো সংস্কার চেয়েছিলাম। আর সংস্কার যে বলে কয়ে আনুষ্ঠানিকভাবে টেবিলে বসে ঘোষণা দিয়ে সংস্কার করতে হবে এমন তো কোনো কথা নয়, সংস্কার তো চলমান প্রক্রিয়া। তো এই যে বিষয়গুলো ঘটলো, এই যে মানুষের সঙ্গে প্রতারণা করা হলো, মানুষের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচ করা হলো যে ঐক্য মঞ্চের নামে, কি মঞ্চটা, ঐকমত্য কমিশনের নামে, এর জবাবদিহি কে করবে? এবং আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, সংবিধান সংস্কার কমিশনের আমাদের মহামান্য চেয়ারম্যান ছিলেন ডক্টর আলী রিয়াজ সাহেব। বাংলাদেশের নামটাও পর্যন্ত বদলানোর প্রস্তাব দিল। কি ছিল? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারি নাম যেটা মানে সাংবিধানিক, সেখানে বলা হলো বাংলাদেশ নাগরিকতন্ত্র জনগণতন্ত্রী বাংলাদেশ। আপনি বুঝতে পারছেন মানে মানুষের সঙ্গে কত বড় এক তামাশা, মানে নাম চেঞ্জ করতে হবে। আচ্ছা, উনরা আবার কি বলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ? না, আমরা একটা নতুন নাম দিতে চাই। নতুন নামটা কি? নাগরিকতন্ত্র না, কি বলেছিলেন আপনারা? ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র। কি আসে যায়? এই যেগুলো মানুষের সঙ্গে তামাশা নয়, সময়ের অপচয় নয়, রাষ্ট্রের সময় অপচয় করা হয়নি। ওইখানে বসে তো নাস্তা করা হয়েছে, টাইম ওয়েস্ট করা হয়েছে, মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো হয়েছে। এগুলো স্রেফ মানুষের সঙ্গে তামাশা করা হয়েছে, মানুষের সঙ্গে বোকা করা হয়েছে, বোকা বানানো হয়েছে। কি হয়েছে আপনি বলুন? এই যে একটা বছর যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, একের পর এক বৈঠক, আউটপুটটা কি? আউটকাম কি হয়েছে? হয়েছে কিছু? মানুষের সাথে স্রেফ তামাশা করা হয়েছে না? এই তো চলছে। এই প্রশ্নগুলো নিয়ে একটু আশরাফ আলী আকনের কাছে যেতে চাই। আশরাফ আলী, এখন আসলে মঞ্জুল পানা যে কথাগুলো বলেছেন, আপনারা পিআরের দাবি ছিল, স্থানীয় সরকার নির্বাচনের আগে করার দাবি ছিল, গণভোটের দাবি ছিল, এই তিনটা দাবি হঠাৎ করে আপনারা আবার সেই দাবিগুলো থেকে সরে এসে এখন নির্বাচনে যাচ্ছেন। আমি প্রশ্নটা শেষ করি। নির্বাচনে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও বলেন যে ঐকমত্য কমিশনে যাওয়া হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে কোনো কিছু জুলাই সনদের বাস্তবায়ন হয় নাই, এইসবগুলো বলছেন আপনাদের দল। কিন্তু মঞ্জুল আলম পান্না তিনি বলছেন আপনারা এইসব করে আসলে কি তামাশা করেছেন। এটা তো উনি বলতেই পারে তামাশা। যারা খেলে না, যারা খেলে তাদের ফাউল আর স্বাভাবিক, যারা খেলা দেখে তাদের কোনো ফাউল নাই। আপনারা বিভিন্ন দাবি দাওয়া করে শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন, একই দিনে গণভোট হচ্ছে। এই দাবি দাওয়াগুলো দাবি দেওয়া এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা যে দাবি করেছি সেই দাবি থেকে আমরা পিছপা হই না। দাবি কিন্তু এখন আছে, দাবির ভিত্তিতে দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে করছি। এবং আমরা যদি এদেশের জনগণ যদি একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরির জন্যে আমাদেরকে ভোট দেয়, এই 11 দলীয় সমঝোতা ভিত্তিক যে ওয়ান বক্স সিস্টেমের যে নির্বাচন, তারা যদি নির্বাচন হতে পারেন, আমরা ওই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। না, আপনার সেই জামায়াত সহ আপনারা যে দাবি দাওয়া দিয়ে বিভিন্ন জনসভা করলেন, মানুষকে ভোগান্তি তৈরি করলেন, মানুষের ওই যে বললাম প্রশাসন তো নিরপেক্ষ না, সেটা একটা দিকে তাকাই কথা বলছে, একটা দিকে যেমন ওখানে বলছেন ইনুস সাহেব তো তাই বলছে। আজকে ইনুস সাহেব জাতিসংঘে নিয়ে যায় কাকে? বিএনপি, জামাত, এনসিপি। তখন কিন্তু এনসিপি রেজিস্ট্রেশন ছিল না, সারা দেশে তার নেটওয়ার্ক নাই। একটা মিটিং করলে 500 লোক হয় না এখন তাদের দলের নামে। আগে চেতনার নামে হয়েছিল ভিন্ন জিনিস, কিন্তু দলের নামে তো কোনো লোক আসে না। এই দলটা আপনাদের সাথে, এটা তো আমরা চাবো যে আমাদের সাথে আসুক,
কিন্তু ওই সময় যে নিয়ে গেল, এনসিপিকে সাথে নিয়ে আপনারা গর্ববোধ করেন না? হ্যাঁ? গর্ববোধ করেন না? না আমরা তারা তো জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা। এটা তো আমরা বলি কিন্তু মাঝখানে ইউনূস সাহেব কি করলেন? এইটা হলো ইউনূস সাহেবের দল, এনসিপিটা তো ইউনূস সাহেবের দল। তাহলে ইউনূস সাহেব তো আপনাদের দলে এখন। হ্যাঁ, ইউনূস সাহেবের দল হলে ইউনূস সাহেবও তো আমি জানি না আসলে কি তারা এই ধরনের নাটক কেন করতেছে, আমরা আমার জানা তাহলে নাই। যে মানুষটার একটা দল রয়েছে সেই মানুষটা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, কিভাবে তার অধীনে নির্বাচন এটা তো একটা অনুষ্ঠিত হয়? ব্যতিক্রমধর্মী একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি এখানে ক্ষমতায় আসছেন। আচ্ছা, সজীব ভুঁইয়া কেমনে উপদেষ্টা হইল? তারপরে নাহিদ কেমনে না, হইল? সে উপদেষ্টা হওয়ার তো অনেকগুলো কারণ। না, তারা সম্মুখ উপদেষ্টা হইল যোদ্ধা ছিলেন। না, ওইটার জন্য না। আপনারাই উনি পাঠিয়েছেন। উনি যখন, না ওটা আমরা পাঠাই না, এটা উনি করছেন। এইটা উনি যখন ফ্রান্সে ছিলেন তখন এই সজীব ভুঁইয়া ইউনূস সাহেবের সাথে কথা বলছেন, নাহিদ কথা বলছেন, তারপরে ওই যে মাহফুজুল আলম উনি কথা বলছেন। যারা তার সাথে কথা বলছেন ওখান থেকে যে আমরা আসা প্রয়োজন, জাতি আপনাকে চায়, এই কথা বলার পরে যারা কথা বলছে উনি তাদেরকে উপদেষ্টা নিয়েছে ওখান থেকে। এই তিনজন সজীব ভুঁইয়া একটা ছাত্র মানুষ, তাকে উপদেষ্টা বানানো। এখানে হলো বয়সের তো একটা সীমারেখা থাকা দরকার। এখানে কিছু আছে অতি বৃদ্ধ, এই কিছু আছে অতি বৃদ্ধ, আর কিছু আছে অল্প বয়স্ক, যার কারণে ওনার প্রশাসনরা যেভাবে আপনার একটা শক্ত অবস্থানে ভিতরে থাকে, এই যে সেটা সম্ভব হয়নি। এটা সম্ভব হয় না। একটা প্রশ্ন, যেহেতু আপনার একটা সমঝোতার জোট আছে জামায়াতের সাথে আপনাদের দীর্ঘদিনের বৈরিতা ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করেন, বিভিন্ন আপনাদের আদর্শ বা ইসলামী সুন্নাহ বা যেটা বলেন, নির্বাচন সামনে রেখে যে সমঝোতা হলো, এখন এই সমঝোতার মাধ্যমে আপনারা তাদের সাথে, জামাতের সাথে থেকে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? আমরা চাইতেছি যে গণঅভ্যুত্থানের যে তিনটা মৌলিক আপনার লক্ষ্য ছিল, একটা হলো আপনার প্রথম ছিল হলো সংস্কার, বিচার এবং হলো সুষ্ঠু নির্বাচন, তিনটা। এই লক্ষ্যকে সামনে রাখা আমরা জামাতের সাথে জোট করেছি। জামাতের দল, তাদের নীতি আদর্শ তাদের, আমাদেরটা আমাদের, ওইটা যার যাকে সে থাকবে। কিন্তু আগামী নির্বাচনে এই তিনটি মৌলিক, আপনি বিএনপি তো সংস্কারই চায় না, বিএনপি তো সংস্কার চায় নাই, সে বলছে যে আমরা সব পাল্টাই দেবো। এবং দেখেন মৌলিক প্রশ্নে যেগুলো সংস্কারের প্রস্তাব আছে সব জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারা, ঠিক না? এবং তারা বলে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, এটা ছাত্ররা করেছে, আমরা করি নাই, এটা তো উনি বলেন। এবং যারা এই প্রায় 1,500 মানুষকে হত্যা করলো নির্মমভাবে, হাজার হাজার মানুষকে পঙ্গু বানাইলো, উনি তাদের সমস্ত কেস মামলা উনি করে দেবেন, কি বলে উনি উঠেই ফেলবেন।